ওয়েলকাম। আজকের আলোচনার বিষয় টেন্স। দেখো, এই টেন্স ইংলিশ গ্রামারের এমন একটা টপিক যেটা না জানলে আমরা কিন্তু ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু কিছুই বুঝতে পারবো না। তো বুঝতেই পারছো এই টেন্স কতটা ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা আমাদের খুব মনোযোগ সহকারে কিন্তু শিখতে হবে, বুঝতে হবে। তো চলো দেরি না করে দেখে নিই যে টেন্স আসলে কী। এখানে দেখো লেখা রয়েছে, আ টেন্স ইজ আ ফর্ম অফ দ্য ভার্ব ইউজ টু টেল দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। অর্থাৎ কি বলেছে, যে টেন্স হচ্ছে ভার্ব বা ক্রিয়ার সেই রূপ যেটা কিনা কোনো একটা কাজ কখন হয় তার টাইম বা সময়টা আমাদেরকে বলে দেয়। অর্থাৎ টেন্স বলতে আমরা তাহলে কি বুঝলাম, টেন্স বলতে কিন্তু টাইম বোঝায়, অর্থাৎ সময়টা বোঝায়। কার সময়, কোনো কাজ কখন হচ্ছে তার সময়টাকে বোঝাচ্ছে। তো দেখো, কাজটা কখন হচ্ছে বা কখন হবে, কখন হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারবো না, তাই না? কী করে বুঝবো যদি এই টেন্সের ধারণাটাই আমাদের না থাকে। 3 প্রকারের টেন্স কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কোনটা? প্রেজেন্ট টেন্স হচ্ছে যেটা বর্তমানে হচ্ছে। পাস্ট টেন্স যেটা হচ্ছে অতীতে হয়ে গেছে, আর এখনও যেটা হয়নি সেটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ আমরা যদি এখানে 3 দিনের উদাহরণ নিই, আজকে যেটা হচ্ছে সেটা প্রেজেন্ট টেন্স, যেটা গতকাল হয়ে গিয়েছিল সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর যেটা আগামীকাল হবে সেটা হচ্ছে ফিউচার টেন্স। এবার এই 3 প্রকার টেন্সকে আবার কতগুলি ভাগে ভাগ করা হয় একদম স্পেসিফিক টাইমটাকে বোঝানোর জন্য। সেই ভাগগুলো এবার আমরা একে একে দেখে নেব। সেই ভাগগুলো কি কি? একটা হচ্ছে ইনডেফিনিট, একটা কন্টিনিউয়াস, পারফেক্ট, আর তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই প্রেজেন্ট টেন্সকে আমরা যখন ভাগ করব, এই ভাগগুলোর সামনে আমরা প্রেজেন্ট শব্দটাকে লাগাবো। তখন আমরা কিভাবে বলবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকমভাবে যখন আমরা পাস্ট টেন্সকে ভাগ করব, তখন আমরা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সকে যখন ভাগ করব তাহলে কিভাবে বলবো? ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো টেন্সের ভাগগুলো আমাদের জানা হলো। এবার আমরা প্রত্যেকটা টেন্সকে কখন কখন ব্যবহার করা হয় সেইগুলো একে একে আলোচনা করব। তো এখানে প্রথমেই রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করব সেইটা জানব। তো তার আগে আমাদের জানা দরকার যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সটা আমরা কিভাবে ফর্ম করব, সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স লেখার যে নিয়ম রয়েছে সেগুলো কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার ওয়ার্ডস। এখানে একটা কথা বলি যে অনেকেই এই যে এই ওটাকে অবজেক্ট বলে। এই ওটা কিন্তু সবসময় অবজেক্ট হয় না। অবজেক্ট হতে গেলে তার কিছু নিয়ম রয়েছে। তো সেটা কি? অবজেক্ট হচ্ছে সেই ওয়ার্ড যেটা আমরা পাবো ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তবে। অর্থাৎ কি? কোনো সেন্টেন্সের ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি এবং যদি উত্তর পাই তবেই কিন্তু সেই ভার্বের অবজেক্ট আছে আমরা বলতে পারি। আর যদি ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করা না যায় বা কোনো উত্তর না পাই, সেই ক্ষেত্রে কিন্তু সেই ভার্বের অবজেক্ট থাকে না। এটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পরে এস বা ইএস লাগানো থাকে। এইগুলো কি? এইগুলো আসলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস লাগাতে হয়। যেমন এই উদাহরণ দুটো রয়েছে, হি গোজ টু স্কুল আর শি রিডস বুক। এই সাবজেক্ট দুটোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই যে গোয়ের পরে ইএস আর রিডের পরে রিড ভার্বের পরে এস লাগানো হয়েছে। এবার দেখো, এইটা যদি হি না হয়ে এখানে আই আমরা লিখি, ধরো এটা আমরা আই দিয়ে লিখছি, সাবজেক্টটা আই, সেক্ষেত্রে সেন্টেন্সটা কেমন হতো? আই গো টু স্কুল। আবার পরের সেন্টেন্সটা দেখো, এখানে আছে শি রিডস বুক। এই শি এর জায়গায় যদি আই বা ইউ অর্থাৎ ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনের যদি কোনো আমরা সাবজেক্ট ব্যবহার করি, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা কেমন হবে? আই রিড বুক বা ইউ রিড বুক। বা এটা যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, যে দে রিডস বুক, কিন্তু তখন হবে না, তখন কি হবে? দে রিড বুক
বা ঠিক আগের সেন্টেন্সেও এখানে হি এর জায়গায় যদি আমরা দে ব্যবহার করি তাহলে কি হবে, দে গো টু স্কুল, নট দে গোস টু স্কুল। তাহলে আমরা দেখলাম যে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এস বা ইএস বসাতে হয়। তো চলো এবার আমরা দেখে নেব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো প্রথমে রয়েছে দেখো 1 নম্বরে টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট, অর্থাৎ কি বর্তমান অবস্থা বোঝাতে আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। সেই বর্তমান অবস্থা বা প্রেজেন্ট স্টেটগুলো কি হতে পারে, স্টেটস অফ মাইন্ড হতে পারে, ইমোশন হতে পারে, বিলিফ হতে পারে, ডিজায়ার হতে পারে। তো যে উদাহরণগুলো আছে সেগুলো দেখি। যেমন রয়েছে আই অ্যাম টায়ার্ড, দেখো এখানে অবস্থা কিন্তু বোঝাচ্ছে। তারপরে হি ইজ বিজি, ইট ইজ টেস্টি, হাউ আর ইউ টুডে, এগুলো কিন্তু প্রেজেন্ট স্টেট বোঝাচ্ছে। 2 নম্বরে রয়েছে দেখো টু এক্সপ্রেস প্রেজেন্ট ইভেন্ট, ইভেন্ট বলতে এখানে ঘটনাকে বোঝাচ্ছে। আগেরটা যেমন আমরা স্টেট দেখলাম অবস্থা, এটা কিন্তু কোনো কাজ করাকে বোঝাচ্ছে বা কোনো অ্যাকশনকে বোঝাচ্ছে। উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো উই রিড বুকস, এই রিডের মাধ্যমে কোনো কাজ করা বোঝাচ্ছে, কোনো ইভেন্টকে বোঝাচ্ছে। তারপরে রয়েছে আই এনজয় দ্য ন্যাচারাল বিউটি, নেক্সট সি হাউ ইট রেইনস। এরপরে দেখো রয়েছে টু এক্সপ্রেস সিচুয়েশন উইচ ডাজন্ট চেঞ্জ, কি বলেছে যে সেই অবস্থাগুলো বোঝাতে আমরা এই টেন্স ব্যবহার করব যেগুলো কখনো চেঞ্জ হয় না। উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো দ্য ওয়াচ কিপস কারেক্ট টাইম, এই সিচুয়েশনটা কখনো পরিবর্তন হয় না, তাই না? তারপরে রয়েছে হি ওয়ার্কস ইন আ ব্যাংক, তিনি একটি ব্যাংকে কাজ করেন। এরপর যেটা রয়েছে টু এক্সপ্রেস হ্যাবিট, অর্থাৎ কি কোনো অভ্যাস বোঝাতে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন এই সেন্টেন্সটা আছে দেখো, শি গোজ টু চার্চ এভরি সানডে, তিনি প্রত্যেক সানডেতে বা প্রত্যেক রবিবারে চার্চে যান। এটা তার একটা অভ্যাস, প্রত্যেক রবিবারেই তিনি যাবেন, কোনো রবিবার তিনি মিস করেন না। এইভাবে হ্যাবিটগুলো প্রকাশ করার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। পরেরটা দেখো রাহুল গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, রাহুল খুব সকালে ওঠে, এটাও একটা হ্যাবিট বোঝাচ্ছে। এর পরেরটা রয়েছে দেখো টু এক্সপ্রেস ইটার্নাল সায়েন্টিফিক অর ইউনিভার্সাল ট্রুথ, এইগুলো কি, এগুলো হচ্ছে যেগুলো পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি বা ভবিষ্যতে পরিবর্তন হবে বলে কেউ বিশ্বাস করে না, সেই সমস্ত। যেমন এই সেন্টেন্সটা দেখো ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা সায়েন্টিফিক ট্রুথ। এইটা প্রকাশ করার ক্ষেত্রে আমাদের এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হেল্প নিতে হয়। পরেরটা রয়েছে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা ইটার্নাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। নাম্বার 6 রয়েছে দেখো টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশন, এখানে দেখো ফিউচার অ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। এটা একটু অবাক করার মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু এই নিচের কথাটা দেখো বলা আছে আ ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ যেটা ফিক্স হয়ে আছে কিন্তু সেই কাজটা ভবিষ্যতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। উদাহরণগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন রয়েছে দেখো ফাদার রিটায়ার্স নেক্সট ইয়ার, বাবা পরের বছর রিটায়ার করবেন। এটা কিন্তু এখনই ঘটনাটা ঘটছে না, তাই না? বা এখনকার কাজ নয়, এটা কিন্তু পরের বছর হবে, 1 বছর পরে হচ্ছে। কিন্তু যেহেতু ফিক্সড অ্যারেঞ্জমেন্ট তাই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা হয়। পরেরটা দেখো দ্য শিপ সেলস অ্যাট 6 টুনাইট, জাহাজটি আজ সন্ধ্যা 6টায় ছাড়বে। এটা ফিক্সড অ্যারেঞ্জমেন্ট এখনও কিন্তু হয়নি, অর্থাৎ ফিউচারে হবে, কিন্তু যেহেতু ফিক্সড অ্যারেঞ্জমেন্ট সেই জন্য এটা ফিউচার টেন্সে না দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা হয়। নেক্সট রয়েছে দেখো টু এক্সপ্রেস হিস্ট্রিক্যাল ট্রুথ, অর্থাৎ ইতিহাসের যে ঘটনাগুলো প্রকাশ করা হয় সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়েই প্রকাশ করা হয়। যদিও ইতিহাস মানে আমরা জানি অতীতের কিছুকেই তো আমরা ইতিহাস বলি, তাই না? ইতিহাস হচ্ছে অতীতে যেগুলো ঘটে গেছে সেই সমস্তই আমরা ইতিহাসে জানতে পারি। যেমন এই উদাহরণটা দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন 1947, সেই 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। সেটা তো অতীতের ঘটনা, তাই না? কিন্তু যেহেতু এটা হিস্ট্রিক্যাল ট্রুথ সেই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে প্রকাশ করতে হয়। নেক্সট রয়েছে দেখো
ইন কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজ আমরা কোথায় পাবো? অ্যাডভার্বের যে বিভিন্ন ভাগগুলো হয়, অ্যাডভার্বের বিভিন্ন ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে কন্ডিশন। তো এই অ্যাডভার্বিয়াল যে ক্লজগুলো, এই অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে একটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। তো এই কন্ডিশনাল ক্লজ বা যে শর্তগুলো রয়েছে সেই সব ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হয়। দেখো উদাহরণে, ইফ ইট রেইনস আই উইল নট গো টু স্কুল। যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না। এই যে কন্ডিশনাল যে পার্টটুকু রয়েছে, যে ইফ দিয়ে যেটা শুরু হয়েছে, অর্থাৎ যেই পার্টটুকুতে কন্ডিশনটা রয়েছে, শর্তটা রয়েছে, সেই পার্টটুকুতে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। ঠিক একই রকমভাবে পরেরটাই দেখো, আনলেস হি রানস হি উইল মিস দ্য বাস। এই যে আনলেস দিয়ে শুরু হয়েছে কন্ডিশন বা শর্ত অংশটুকু, এইটুকুতে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। পরেরটা রয়েছে দেখো, ইন নিউজ পেপার হেডলাইন্স টু ডিসক্রাইব পাস্ট ইভেন্ট টেন্স ব্যবহার করা হয়। দেখো নিউজ পেপারে তো অতীতের ঘটনাই সাধারণত আমরা পড়ে থাকি, তাই না? অতীত কোনো একটা ঘটনা হয়ে যায়, সেটাই খবরের কাগজে বের হয়। তো এটা অতীতের হওয়া সত্ত্বেও কিন্তু যেহেতু নিউজ পেপার হেডলাইন্স, সেই জন্য এটাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন দেখো, 8 ডাই ইন ট্রেন অ্যাক্সিডেন্ট। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অর্থাৎ অতীতে হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়েই এটাকে প্রকাশ করা হয়। পরেরটা রয়েছে দেখো, আর্থকোয়েক কিলস 500। এটাও কিন্তু একই রকমভাবে অতীতের ঘটনা, কিন্তু যেহেতু নিউজ পেপার হেডলাইন্স, তাই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু শুধুমাত্র প্রেজেন্টকে নয়, কখনো কখনো ফিউচার টেন্সকেও, কখনো কখনো ভবিষ্যতের বা ফিউচারের কোনো টাইমকে, আবার কখনো কখনো পাস্টের কোনো কিছু বর্ণনা করার জন্যও ব্যবহার করা হয়ে থাকে। এই বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোকে কিন্তু আমাদের কেয়ারফুলি মনে রাখতে হবে, তাহলেই দেখবে টেন্স একদমই ইজি। তো আশা করি সবার কাজে লাগবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর কারোর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।